পাখি জানে গঙ্গার পানি, যতনেতে আছে বন্ধু তোমার কথা কানি। বল্টু আর শিউলি শিয়ালিনীর এমন রোমান্টিক কিছু দেখে সেখানে বানর আসে আর বলে, আরে তোরা দুজন দেখছি পান সুপারির মতো মজে গিয়েছিস। তা হবু ভাবি, বিয়েটা কবে হচ্ছে? সে কথা বলার জন্যই তো এখানে এসেছি। শোনো, আমার মা আজ তোমার কথা জানতে চেয়েছে। তুমি কতদূর পর্যন্ত পড়ালেখা করেছো আর তোমার স্বভাব চরিত্র কেমন। এখন তোমার সব ডিটেল আমাকে খুলে বলো দেখি। আরে তুমি আমার লেখাপড়ার বিষয় জানতে চাইছো? তুমি জানো আমি কতদূর পর্যন্ত লেখাপড়া করেছি? বন্ধু আমি বললে তো শেষই হবে না, তার চেয়ে তুই বড় একটা শর্টকাট বলে দে দেখি আমার লেখাপড়া কতদূর। আরে ভাবি, আমার বন্ধু লেখাপড়া এখান থেকে কলকাতা পর্যন্ত করেছে। এখান থেকে কলকাতা? তার মানে কি বলছো তুমি এসব? তোমার কি মাথা টাথা ঠিক আছে? আরে ধুর ভাবি, আমার বন্ধু বাংলাদেশের লেখাপড়া শেষ করে এখন কলকাতা যাবে লেখাপড়ার জন্য। আর আমার বন্ধুর চরিত্র তো ফুলকপির মতো পবিত্র। এমন ছেলে সারা দেশে খুঁজেও পাবে না। বেশ পরিশ্রমী ছেলে। ওমা, কি তুমি সত্যি বলছো? তাহলে তো আজকে আমাদের বিয়ের ব্যাপারে মার সাথে কথা বলতে হবে। ওগো জান পাখি, তাহলে আজ আমি চলি গো। মাকে গিয়ে তোমার কথা আবার বলতে হবে। এই কথা বলে শিউলি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। পরের দিন তাদের দুজনের ধুমধাম করে বিয়ে হয়। বল্টু শিয়াল শিউলি শিয়ালিনীকে ভাসুর করে দেখে হেসে হেসে বলে, ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহ, জোছনায় ভরে থাক সারাটি জীবন। ওগো, এখন থেকে চাঁদ সব সময় তোমার সামনেই থাকবে গো। এভাবে বলো না গো, আমার যে লজ্জা করে। অনেক রাত হয়েছে, এসো ঘুমাবে এখন। আমার সুন্দরী বউ, আমি তো রাতে ঘুমাই না, আমি তো দিনের বেলা ঘুমাই। রাতের বেলা যদি ঘুমাই তাহলে সকালে তোমাকে কি খেতে দেব? এইসব তুমি কি বলছো গো? রাতে ঘুমাবে না মানে? আজ আমাদের ভাসুর রাজ্যে এই রাতের বেলা তুমি না ঘুমিয়ে কি করবে শুনি? মাইরি, কেন গো? আমার বন্ধু বলেছিল না আমার চরিত্র ফুলকপির মতো পবিত্র। সুন্দরী বউ, এখন আমি এই রাতে এই বনের যত সবজি জমি আছে সবার সবজি আমি ডাকাতি করে নিয়ে আসবো। আর কেউ বাধা দিতে এলে ওই যে তোমার বালিশের কোনায় দেখতে পাচ্ছ ওই বন্ধু, ওই বন্ধু দিয়ে আমি মাথার খুলি উড়িয়ে দেব। বউ, আসলে আমি যে শিয়াল ডাকাত, ডাকাতি করে আমার পেশা আর আমার নেশা। ওরে হারামজাদা শালা শ্বশুরের বেটা, তাহলে তুই আমাকে মিথ্যে বলে বিয়ে করেছিস? তার মানে জীবনের বাকি 70টা বছর তোর মতো ডাকাতের সাথে আমার থাকতে হবে? তবে রে হারামজাদা শালা শ্বশুরের বেটা, দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি। এসব বলে শিউলি শিয়ালিনী বল্টু শিয়ালকে জোরে এক লাথি মারে, আর সেই লাথি খেয়ে বল্টু শিয়াল বাহিরে গিয়ে পড়ে আর বলে, মাইরি, ওরে বাপরে, বউ আমাকে শ্বশুরের বেটা বলে এমন লাথি মারলো, একেবারে বাইরে ফেলে দিল। এই শালির বেটার পায়ে এত জোর, কিন্তু এটা আমি কোন জায়গায় এসে পড়লাম রে বাবা? আঠা আঠা লাগছে পাছায়, দেখি তো। এ কি, এই কোন শালারে এখানে হাগু করে দিয়েছে? মাইরি, কি বিশ্রী গন্ধ রে বাবা, পেটে নারী বুড়ি একেবারে বের হয়ে আসলো বুঝি। এসব বলে বল্টু শিয়াল সেখান থেকে পুকুরে যায়। আর হাত ধুয়ে ফেরার পথে সে একটি ফুলকপির জমি দেখতে পায়। আরে আরে আরে, এ তো দেখছি মেঘনা চাইতে জল রে। বউ বাড়ি থেকে বের করে দিয়ে ভালোই করেছে। দেরি না করে
ফুলকপিগুলো নিয়ে এখান থেকে কেটে পড়ি। এসব বলে বল্টু শিয়াল কিছু ফুলকপি নিয়ে বাড়িতে চলে যায়। পরের দিন শিউলি শিয়ালিনী বল্টু শিয়ালকে দেখে বলে, আরে এই হারামজাদাটা আবার কখন এসে শুয়ে পড়েছে? তা কি এমন ডাকাতি করে এনেছে দেখি তো। মা, এই তো দেখছি ফুলকপি। দাঁড়া, এই হতচ্ছাড়া, উঠ বলছি, উঠ। সারা রাত ডাকাতি করে এই ফুলকপি এনেছিস? কি রে হারামজাদা, শালা শ্বশুরের বেটা, উঠ বলছি, নইলে এই বন্দুক দিয়ে তোর পাছায় গুলি দিব, এই আমি বলে দিলাম। আরে আরে বউ, তুমি জেগে গেছো? বউ একটু অপেক্ষা করো, আমি এই ফুলকপিগুলো বাজারে বিক্রি করে তোমার জন্য পার্টি কলা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, বেশি দেরি হলে এই বন্দুকটা আমার কাছে রেখে দিলাম, সময় হলে এটা কাজে লাগাবো, বুঝতে পেরেছো? এবার যাও, তাড়াতাড়ি যাও বলছি। এরপর বল্টু শিয়াল ফুলকপিগুলো নিয়ে বাজারের পথে রওনা দেয়। আর ঠিক তখনই বাঘের সাথে দেখা হয়। বল্টুকে দেখে বাঘ বলে, আরে আরে ভাগ্নে, এই সকাল সকালে ফুলকপি নিয়ে কোথায় যাচ্ছিস? তা আমার জানা মতে তোর তো কোনো জমি নেই রে, তাহলে এত ফুলকপি তুই কোথায় পেলি রে? আমি যদি বাঘ মামাকে বলি যে আমি অন্যের জমি থেকে ফুলকপি চুরি করে এনেছি, তাহলে তো কেলো হয়ে যাবে রে। আরে মামা, এসব তো আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে দান করেছে, তাই ভাবলাম এত ফুলকপি দিয়ে কি করব, তাই বাজারেই নিয়ে যাচ্ছি। তা মামা, আমার দেরি হয়ে যাচ্ছে, তাহলে আমি আসি মামা। এসব বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় কয়েকদিন। একদিন শিউলি শিয়ালিনী এসে বল্টু শিয়ালকে বলে, ওরে হারামজাদা, শালা শ্বশুরের বেটা, যেখানে ডাকাতি করতে যাস সেখান থেকেই মার খেয়ে আসিস, ভালো করে ডাকাতিটাও করতে পারিস না। যা, এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যা। কোনো কিছু চাষ করার ক্ষমতা নেই, অন্যের জিনিসটা ডাকাতি করে আনিস, তোর লজ্জা করে না? এসব বলে শিউলি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। এরপর বল্টু বলতে থাকে, বউ ঠিকই বলেছে, আর ডাকাতি করব না, এবার নিজের বুদ্ধি দিয়ে উপার্জন করে বউকে খাওয়াবো আর নিজেও খাবো। কিন্তু কি করব, আমার তো কোনো নিজের জমিও নেই, শুধু শুয়ে শুয়ে থাকার জন্য একটা বিছানাই আছে। এক কাজ করি, আমাদের বিছানাতেই আমি গাজর চাষ করব। এসব বলে বল্টু শিয়াল তার ঘরের বিছানায় গাজর চাষ করে। এভাবে কেটে যায় কয়েকদিন। মাইরি, এই দেখে যাও, আমার বিছানায় গাজর চাষ হয়েছে। কি টসটসে দেখতে গাজরগুলো, ঠিক তোমার মতো বউ। এই, এ কি সত্যি তো? ওগো, এক কাজ করো গো, এখনই গাজরগুলো বাজারে বিক্রি করে নতুন একটা খাট নিয়ে এসো গো। অনেকদিন হলো মাটিতে শুয়ে শুয়ে আমার কোমরের ব্যথা হয়েছে। ঠিক বলেছো বউ, আমি এখনই গাজর বিক্রি করে তোমার জন্য খাট নিয়ে আসছি। সে খাটে শুয়ে আমার বউ মনের সুখে গাজর খাবে। এরপর বল্টু শিয়াল গাজর তুলে বাজারে নিয়ে যায়। আর বিক্রি করে নতুন দেখে একটা খাট নিয়ে আসে, আর সে খাটে শুয়ে তারা দুজন গাজর খেতে থাকে আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। শিউলি ও তার বান্ধবীরা রুলু জুলু তারা সবাই একই ক্লাসে পড়াশোনা করে। শিউলির গায়ের রং কালো, তাই তাকে সবাই উপেক্ষা করে চলে।
একদিন ক্লাসে ম্যাম ক্লাস নিচ্ছিলেন। মেয়েরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শোনো মেয়েরা, আমি তোমাদের ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করতে যাচ্ছি। তাহলে তো খুবই ভালো হয় ম্যাম। আমি ক্লাস ক্যাপ্টেন হতে চাই। আমিও হতে চাই, আমার খুব ইচ্ছে। ম্যাম, আপনি একটা নির্বাচন নিয়ে ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত করুন। কেন রে, তুইও কি ক্যাপ্টেন হতে চাস? হ্যাঁ, আমিও নির্বাচনে দাঁড়াবো। শিউলের নির্বাচনে দাঁড়াবে শুনে রুনু ও জুনু কেউ খুশি হতে পারলো না। তারা টিফিন পিরিয়ডে ম্যামের কাছে গিয়ে বলল, ম্যাম, আমাদের ক্লাসের সবচেয়ে কুৎসিত মেয়েটি হচ্ছে শিউলি। আপনি তাকে কিভাবে ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে দাঁড় করাতে চাচ্ছেন? আমিও বিষয়টি নিতে পারছি না। ওর মতো কালো একটি মেয়ে কিভাবে ক্লাস ক্যাপ্টেন হতে পারে? দেখো বাচ্চারা, আমি তোমাদের কথা বুঝতে পারি, কিন্তু এখানে আমার কিছুই করার নেই। আমারও তাকে ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ না। আমি কোনোভাবে চাই না এমন একটি কালো মেয়েকে ক্লাস ক্যাপ্টেন বানাতে। কিন্তু আমি যদি ওকে ক্যাপ্টেন নির্বাচনে দাঁড়াতে না দেই, তবে প্রিন্সিপাল ম্যাম আমার উপর রাগ করবেন। ও আচ্ছা, তাহলে বিষয়টা এরকম। হ্যাঁ, এখানে আমার কিছুই করার নেই। পরের দিন শিউলিকে খেলার মাঠে একা পেয়ে রুনু ও জুনু শিউলির পথ আটকে দাঁড়ালো। এই, তোমরা আমার পথ আটকে কেন দাঁড়ালে? তুই ক্যাপ্টেন হতে চাস কেন? আয়নায় নিজেকে দেখিসনি? শোন, লজ্জা থাকলে আমাদের সাথে প্রতিযোগিতায় নামবি না। তোমরা আমার সাথে এমন ব্যবহার কেন করো? কারণ তুই দেখতে কালো। তোর জন্য সবাই আমাদের ব্যাচকে নিয়ে মজা করে। আমরা এসব আর সহ্য করব না। এবার ক্যাপ্টেন হলে আমাদের দুজনের মধ্যে থেকেই কেউ হবে। শিউলি তার বান্ধবীদের মুখে এমন কথা শুনে কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। শিউলির মন খারাপ দেখে তার মা তাকে বলল, শিউলি, তোমার কি হয়েছে মা? তোমার এত মন খারাপ কেন? মা, কিছুই হয়নি আমার। না মা, কিছু তো একটা হয়েছে। আমার শিউলি তো এমন ভাবে মন খারাপ করে থাকে না। আমি কি দেখতে খুব খারাপ? না মা, তুমি দেখতে কখনোই খুব খারাপ নও। গায়ের রং কালো হওয়াটা দোষের কিছু না মা। তাহলে ওরা আমাকে নিয়ে এত মজা করে কেন মা? তুমি ওদের কথায় কান দিবে না। তুমি নিজেকে ঘরে তোলো, বুঝলে? তখন দেখবে সবাই তোমার সাথে বন্ধুত্ব করার জন্য ছুটে আসবে। আমি কাল তোমার জন্য একজন টিউশন মাস্টার নিয়ে আসব। তুমি নিয়ম করে তার কাছে পড়াশোনা করবে। আমার বিশ্বাস তুমি অনেক ভালো রেজাল্ট করে সবাইকে চমকে দিবে। ঠিক আছে মা। পরের দিন শিউলি স্কুলে গিয়ে দেখে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন হয়ে গেছে। শোনো মেয়েরা, আজ থেকে তোমাদের ক্যাপ্টেন হচ্ছে রুনু। ম্যাম, আমাদের তো ভোট দিয়ে নির্বাচন করার কথা ছিল। হ্যাঁ, তা আমি বলেছি, কিন্তু আমি চাইনি আমার ক্লাসে যে রিপ্রেজেন্ট করবে সে দেখতে খুবই খারাপ কেউ হোক। কোনো কালো মেয়েকে তো আমি ক্লাস ক্যাপ্টেন করতে পারি না, তাই না? জি ম্যাম, আমি আশা করি তুমি সবটাই বুঝতে পেরেছো। এইসব নির্বাচন অনুষ্ঠান এগুলো থেকে তুমি যত দূরে থাকবে ততই তোমার জন্য মঙ্গল হবে। ম্যামের কথাগুলো শুনে শিউলি খুবই কষ্ট পেল, কিন্তু সে কাউকে কিছুই বলল না। বাড়ি এসে শিউলি তার মাকে জানালো, মা, তুমি তো বলেছিলে টিউশন মাস্টার ঠিক করে দিবে। হ্যাঁ, আজকে তোমার মাস্টার আসবে। তুমি চিন্তা করো না শিউলি মা, আমি তোমার জন্য কেলটু মাস্টারকে ঠিক করেছি। ঠিক আছে মা, তাহলে আমি আমার সব বই গুছিয়ে রাখি, যাতে স্যার আসলে আমি সাথে সাথে পড়তে বসতে পারি।
সন্ধ্যায় কেলটু মাস্টার এলেন শিউলিকে পড়ানোর জন্য। পড়ানোর এক পর্যায়ে শিউলি তার মাস্টারকে জিজ্ঞেস করলো, স্যার আপনার আমাকে পড়াতে খারাপ লাগছে না? না তো, কেন আমার খারাপ লাগবে? আমি দেখতে খুবই কালো, আর এই কারণে কেউ আমাকে পছন্দ করে না। আমার স্কুলের ম্যামও আমাকে পছন্দ করে না স্যার। কয়েকদিন আগে আমার স্কুলে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন হয়েছিল, আমাকে তো নির্বাচনে দাঁড়াতে দেয়নি। না না, এটা তোমার সাথে খুবই অন্যায় হয়েছে। এগুলোকে বর্ণ বৈষম্য বলে। তুমি একজন মেধাবী ছাত্রী, তোমার উচিত এখন সাফল্য এনে দিয়ে সবাইকে কররা জবাব দেওয়া। কঠোর পরিশ্রম করো, দেখবে সময় বদলে যাবে। ঠিক আছে স্যার, আমি এখন থেকে নিয়ম করে পড়াশোনা করব। কেলটু খুবই যত্ন সহকারে শিউলিকে পড়াতে লাগলো। শিউলির পড়ার প্রতি এত আগ্রহ দেখে শিউলির মা তার শিক্ষিকাকে গিয়ে বলল, দেখুন ম্যাম, আমার শিউলি কিন্তু খুবই কষ্ট করে পড়াশোনা করছে। আমি চাচ্ছি ওকে এবার বৃত্তি পরীক্ষা দিতে দিব। তা আপনার ইচ্ছে, তবে আমার মনে হচ্ছে বৃত্তি পরীক্ষা দিয়ে আরো কি বা করবে। ওর মতো কালো একটা মেয়ের ক্ষমতা সম্পর্কে আমার ভালো করেই জানা আছে। দেখুন, আপনি আমার মেয়েকে অপমান করতে পারেন না। ওকে ক্লাসের কেউ পছন্দ করে না। সারাদিন আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে। যেখানে আপনি নিজে ওকে পছন্দ করেন না, সেখানেও সহপাঠীরা পছন্দ করবে না। তা তো স্বাভাবিকই। যাই হোক, আমার মেয়ে বৃত্তি পরীক্ষা দিবে, আপনি সমস্ত ব্যবস্থা করে দিন। কয়েকদিন পর শিউলের বৃত্তি পরীক্ষা চলে এলো। সে প্রতিটি পরীক্ষা খুবই ভালোভাবে শেষ করলো এবং বৃত্তি পরীক্ষা শেষে শিউলির ট্যালেন্ট পুলে বৃত্তি পেল। তখন এই খবর শুনে শিউলির ম্যাম তার বাসায় এসে বলল, বাহ শিউলি, তুমি তো আমার পুরো স্কুলে সম্মান রেখেছো। আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। আমি আপনাকে বলেছিলাম না, এই মেয়ে আমার সোনার টুকরো, ও যে ভালো করবে এই বিশ্বাস আমার ছিল। শিউলি, আমরা চাচ্ছি বড় করে একটা অনুষ্ঠান করে তোমাকে সংবর্ধনা দিতে। তোমার এই খুশির সংবাদ আমরা সব দিকে ছড়িয়ে দিতে যাচ্ছি। আর মা, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, ভুল করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আপনি এসব কি বলছেন ম্যাম? আমি কিছুই মনে করিনি। শিউলি, তুমি মনের দিক থেকেও অনেক ভালো। দেখো শিয়ালিনী, দেখো কি সুন্দর মরিচ ধরেছে আমাদের মরিচ গাছগুলোতে। এবার তো আমাদের লাভ আর লাভ। এই কাল সকালেই আমি মরিচ গাছ থেকে মরিচ তুলে এই বাজারে বিক্রি করতে নিয়ে যাব। মরিচ বিক্রি করে যেহেতু আমাদের লাভ হবে, তাই এবার কিন্তু আমাকে সোনার গহনা বানিয়ে দিতেই হবে। এবার আর কোনো বাহানা দিতে পারবে না কিন্তু, এই আমি বলে দিলাম। ঠিক আছে শিয়ালিনী, ঠিক আছে, এবার আমি তোমাকে গহনা বানিয়ে দেবো। এখন চলো এই ঘরে ফিরে যাই, এই কাল সকালে আবার মরিচ তুলতে হবে। এই বলে শিয়াল আর শিয়ালিনী বাড়ির উদ্দেশ্যে পা চালায়। তখনই পথে তাদের সাথে হালুম বাঘের দেখা হয়। কি গো বাঘ মামা, এই তোমার মুখটা কেমন কালো হয়ে রয়েছে? মন খারাপ নাকি? আজকেও বুঝি ঝাঁটার বাড়ি খেয়েছো? আরে না শিয়াল ভাবরে, ওই ব্যাপারটা ওটা তো রোজই চলে, কিন্তু পরিস্থিতির কথা ভেবেই বুকটা কেঁপে উঠছে রে ভাবরে। কেন, পরিস্থিতির আবার কি হয়েছে? কেন শুনিসনি, আজকে রাতে নাকি প্রচুর ঝড় বৃষ্টি হবে। এতে আমাদের ফসলের জমিগুলো সব নষ্ট হয়ে যেতে পারে। এই বেটা নিশ্চয়ই আগের বারের মতো আবার মজা করছে। এই গতবারও এইরকম করছিল। এই ঝড় আসবে বলে এই সবাইকে উঁচু পাহাড়ে পাঠিয়ে দিয়েছিল। এরপর সবার বাড়ি গিয়ে এসব টাকা পয়সা গয়না লুটে নিয়েছিল। আমি আর তোমার ফাঁদে পা দিচ্ছি
পারছি না বাঘ মামা। না না, বাঘ মামাকে এখন বুঝতে দেওয়া যাবে না, একটু তালে তাল মেলায়। সে কি বলছো বাঘ মামা? আমি তো এই কথাটা মাত্র শুনলাম। এদিকে আমার জমিতে এবার ভালো মরিচ হয়েছে, এখন আমরা কি করব? সেটা নিয়ে তো আমিও চিন্তিত ভাগ্নে। বনের সবাই দেখছি পাহাড়ের উপর আশ্রয় নিচ্ছে। বলো কি মামা, এটা তো চিটিং। আমাদের না বলে এভাবে সবাই চলে গেল। তোমার সাথে দেখা না হলে কিছু জানতেই পারতাম না। তুমি কি তোমার মজা করাটা একটু থামাবে? যতই ঝড় বৃষ্টি আসুক আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার ওই সাধের মরিচ গাছের কি হবে? কেঁদো না শিয়ালিনী, কেঁদো না। কপালে যা আছে তা তো হবে, এটা তো আর আমরা পাল্টাতে পারবো না। আমরা আসি গো বাঘ মামা, তুমি সাবধানে থেকো। আর আমাদের ঘরটা একটু উঁচু জায়গায় আছে, তাই আমাদের কোথাও না গেলেও চলবে। এই বলে শিয়াল আর শিয়ালিনী আবার বাড়ির উদ্দেশ্যে পা চালায়। বোকা ভেবেছে। কি গো, তুমি এভাবে হাসছো কেন? তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে নাকি? এদিকে আমি চিন্তায় মরছি। তুমি আমার কিসের চিন্তা করছো? এইটুকুর মধ্যে ভুলে গেলে কেন? শুনলে না এখন বাঘ মামা এখন কি বলে গেল? ও কথাটা ভুলে যাও, সব মিথ্যে কথা। মিথ্যা কথা মানে? গত বছরের কথা ভুলে গেলে নাকি? ওই হালু বাঘ আমাদের সবাইকে ঝড়ের কথা বলে এই পাহাড়ে পাঠিয়ে দিয়েছিল, আর আমাদের ফসলের মাঠ আর বাড়ির টাকা পয়সা সব চুরি করে নিয়েছিল। আসলেই তো, আমি তো এই ব্যাপারটা ভুলে গিয়েছিলাম। কিন্তু আমি যে শুনলাম বাঘ মামা নাকি ভালো হয়ে গেছে। আর চিন্তা করো না তো, কিচ্ছু হবে না, চলো এখন। এই বলে শিয়াল আর শিয়ালিনী মনের আনন্দে বাড়ি চলে যায়। কিন্তু রাত হতে না হতে অনেক জোরে ঝড় বৃষ্টি শুরু হয়। অনেকের ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায়, ফসলের জমিগুলো নষ্ট হয়ে যেতে থাকে। তখন ওই হালুম বাঘকে বিশ্বাস করে যদি নিরাপদ জায়গায় যেতাম, তবে আজকে আর এই বিপদে পড়তে হতো না। নিরাপদ জায়গায় না যেতে পারি, কিন্তু এই ঝড় বৃষ্টি থেকে আমার ডিম দুটোকে তো বাঁচাতে হবে। আমি বরং একটা কাজ করি, এই ডিম দুটো এই মরিচ জমির মধ্যে গর্ত করে পুঁতে দিই। পরে ঝড় বৃষ্টি থেমে গেলে আমার ডিম দুটোকে নিয়ে যাব। এই কথা বলে হাঁস মরিচ খেতে গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে দুটো ডিম রেখে দেয় আর ডিমের উপর মাটি চাপা দিয়ে দেয়। তারপর হাঁস স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, আমার ডিম দুটো এই মাটির নিচে নিরাপদে থাকবে, আর গর্তে কোনো শিকারী পাখির নজরও পড়বে না। আবার ঝড় বাতাসে পড়ে ভেঙে যাওয়ারও ভয় নেই। যাই, এবার আমি নিশ্চিন্ত মনে উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নেই। এই কথা বলে হাঁস সেই পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়। রাত যত গভীর হতে থাকে, ঝড় বৃষ্টি তত বাড়তে থাকে। বৃষ্টি তো থামার কোনো নামগন্ধই দেখছি না গো। হ্যাঁ গো, আমাদের মরিচ গাছের কি অবস্থা? কিছুক্ষণ আগে তো দেখে এলে। আর কি বলবো তোমার, তখন যদি বাঘ মামার কথা শুনে কিছুটা মরিচ তুলে রাখতাম, তাহলে হয়তো কদিন যেত। কিন্তু এখন যে কি হবে কিছুই বুঝতে পারছি না। সব মরিচ গাছ থেকে ঝরে গেছে, সত্যি আমাদের ভাগ্যে নেই গো। এভাবে সেই রাত্রি কেটে যায়। পরদিন সকালবেলা বৃষ্টিটা তো এখন একটু থেমেছে, মরিচগুলো একটু দেখে আসবে নাকি? ওগুলো আর দেখে এসে কি করব? কাল তো যা দেখার দেখলাম, এতক্ষণে হয়তো পুরো জমি ডুবে গেছে। তাও চলো না, আমার মনটা কেমন যেন করছে। আমার কেন জানি না মনে হচ্ছে আজকে আমাদের সাথে ভালো কিছু হবেই। আচ্ছা চলো, তুমি যখন বলছো এই জমিটা একবার দেখেই আসি। এমনিতেই কয়েকদিন পরে আবার চাষবাস শুরু করতে হবে, না হলে তো না খেয়ে মারা যাবো। এরপর শিয়াল আর শিয়ালিনী
তাদের মরিচের জমির দিকে যেতে থাকে। শিয়াল আর শিয়ালিনী যখন তাদের মরিচ জমির কাছে আসে, দেখে সত্যি সত্যি সকল মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। এই দেখে শিয়াল তার চোখের পানি ধরে রাখতে পারে না। এখন আমাদের কি হবে? মরিচ বিক্রি করে কত কিছু করার স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম এই তোমাকে একটা নতুন শাড়ি আর গয়না কিনে দেব, কিন্তু তার হলো কই। এদিকে পকেটে যে টাকাও নেই, এই খেয়ে দিন পার করবো এই কিছুই বুঝতে পারছি না। তখনই শিয়ালের নজর পড়ে জমির কোনায় থাকা একটা মরিচ গাছের ওপর, যে গাছে মরিচের পরিবর্তে সাদা সাদা কিছু ঝুলছিল। ওমা, এটা কি? ওদিকে তাকিয়ে দেখো তো একবার। আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? তখন শিয়ালও গাছটাকে লক্ষ্য করে। আরে আসলেই তো ওই মরিচ গাছের মরিচের বদলে এই সাদা সাদা কি যেন ঝুলছে। ইনি আশ্চর্য ব্যাপার, এই চলো তো এই কাছে গিয়ে দেখি। এরপর শিয়াল আর শিয়ালিনী ওই মরিচ গাছটার কাছে যায়। দেখে ওই মরিচ গাছে অনেকগুলো ডিম ধরেছিল। আরে শিয়ালিনী, এগুলো তো ডিম। আরে তাই তো, মরিচ গাছের ডিম। এমন কাণ্ড তো আমি আমার বাপের জন্মেও দেখিনি। আমি তো কখনো দেখিনি, এটা কি করে হলো? আমি তো আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। তবে যাই হোক, উপরওয়ালা যা করে এই ভালোর জন্যই করে। তোমাকে আমি বলেছিলাম না ভাগ্যের কথা, এই ডিম গাছটা আমাদের ভাগ্যে ছিল। এখন এই কদিন পরিস্থিতি ঠিক হওয়া পর্যন্ত আমরা ডিম খেয়ে কাটিয়ে দিতে পারবো, আর কিছু ডিম বাজারে নিয়ে বিক্রিও করতে পারবো। তুমি ঠিক বলেছো। আর ডিমগুলো অনেক বড় বড়, এই সময় বাজারে ভালো দামে বিক্রি করতে পারবে। এরপর শিয়াল আর শিয়ালিনী সেই গাছ থেকে কিছু ডিম একটা ঝুড়িতে ভরে নেয়। শিয়ালিনী কিছু ডিম বাড়িতে রান্না করার জন্য নিয়ে যায়, আর শিয়াল কিছু ডিম বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এই দুর্যোগের ভিতর এত বড় বড় ডিম দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, আর অল্প কিছুক্ষণের মধ্যেই বেশি দামে শিয়ালে সব ডিম বিক্রি হয়ে যায়। এভাবে কয়দিন কেটে যায়। একদিন শিয়াল যখন বাড়ি ফিরছিল, তখন জমির ধারে সে হাঁসকে দেখতে পায়। সে জমির ধারে দাঁড়িয়ে কান্না করছিল। এ কি হাঁস ভাইয়া, তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? শিয়াল তখন পুরো ব্যাপারটা বুঝতে পারে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই হাঁসটাই আমাদের জমিতে ডিম রেখে গিয়েছিল, তাই তো আমরা এরকম একটা ডিম গাছ পেয়েছি। হাঁস ভাইয়া, এই ব্যাপার, আসো আমি তোমাকে যেতে যেতে সব কিছু খুলে বলছি। শিয়াল হাঁসকে তার জমিতে সেই ডিম গাছের কাছে নিয়ে যায়। এই দেখো, তুমি মাটিতে ওই ডিমগুলো পুঁতে রাখার কারণে আমার এই মরিচ গাছটা ডিম গাছ হয়ে গেছে। এখন তোমার যত খুশি তত ডিম এই গাছ থেকে নিতে পারো। এই কথা শুনে হাঁস অনেক খুশি হয়ে যায়। আমার বেশি ডিম লাগবে না, আমার 2টো ডিম হলেই চলবে।